আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। বাজেট রেঞ্জের সবচাইতে বড় চমক হলো রেডমি নোট সিরিজ। সো আমরা নিয়ে এসেছি এবার রেডমি নোট 14, অর্থাৎ এই ফোনটার আজকের ভিডিওতে আমরা কথা বলবো। বাট একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হলো আমি নিজে কিন্তু রেডমি নোট 13 এর ইউজার। সো আমার কাছে রেডমি নোট 14 এই ফোনটা রিভিউ করা অনেক বড় একটা বিষয় হলো। ভালো লাগলে হতে পারে 13 বাদ দিয়ে আমি 14ই ইউজ করতে পারি। বাট বিষয়টা হলো এই ফোনের আমাদের ইউজেসে বেশ কিছু ভালো দিক আমরা পেয়েছি, আবার বেশ কিছু নেগেটিভ বা ডিজাস্টারও রয়েছে। সো সেই সব কিছুই আপনাদের সাথে আজকের ভিডিওতে আলোচনা করব। সো রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটা দেখবেন, দেন আপনারা এই ফোনটা কিনবেন কি কিনবেন না সেটা ডিসিশন নেবেন। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 45 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং রেডমি নোট 14 5G মোবাইলটি। এই ফোনটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ফোনটা ব্যাক প্যানেল এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি, তবে রেয়ার প্যানেলে খুব স্টাইলিশ একটা টেক্সচার রয়েছে এবং তার পাশাপাশি 4টা কালার শেড রয়েছে। মেইনলি একটা কালারই 4 রকমভাবে শেড দেয়, দেখতে বেশ সুন্দরই লাগে। তবে ব্যাক প্যানেলে একটা গ্লাস প্রোটেকশন থাকা উচিত ছিল, বিকজ আগে কিন্তু আমরা গ্লাস প্রোটেকশন পেতাম রেডমি নোট সিরিজের ফোনগুলোতে। যাই হোক, এই ফোনটাতে কিন্তু IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে। আর IP64 কিন্তু যথেষ্ট ভালো, মানে বেশ ভালো পরিমাণের পানি, মানে অনেক বৃষ্টিতে ভিজলেও এই ফোনটার কিছু হবে না। তবে ফোনটা আপনারা পানিতে ডুবিয়ে দেখবেন না, তাহলে পানি ঢুকে যাবে। দেন এই ফোনটার ডিসপ্লেতে রয়েছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে আনলক করতেছিল এবং যথেষ্ট ভালোই কাজ করেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি। দেন এই ফোনটাতে রয়েছিল ডুয়েল স্পিকার, এবং স্পিকারের সাউন্ড পারফরমেন্স দুর্দান্ত লেভেলে। আমরা কন্টেন্ট ওয়াচ করেছি, কোনো ধরনের কোনো ডিস্টরশন পাইনি ফুল ভলিউমেও। তার পাশাপাশি সাউন্ডের ক্রিসপিনেস বলেন, সাউন্ডের বেস বলেন, একদম ব্যালেন্সড পেয়েছে। এবং তার পাশাপাশি Xiaomiকে আমি ধন্যবাদ দিব, বিকজ তারা বরাবরের মতো এবারও তাদের এই ফোনে IR ব্লাস্টার রেখেছে। যদিও Xiaomi প্রায় সব ফোনে থাকে, বাট তারা এখনও কন্টিনিউ করেছে। অনেকে তো অনেক কিছু বাদ দিয়ে দেয়। দেন এই ফোনটা আউটডোরে আমরা একদম কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি, লো ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম পাইনি। তার প্রধান কারণ হলো এই ফোনটার পিক ব্রাইটনেস হলো 2100 নিটস, এবং দুপুরবেলা আমরা একদম কমফোর্টেবলভাবে এই ফোনটা আউটডোরে ইউজ করতে পেরেছি। সে সাথে ফোনটা যদি আমি ডাইমেনশনের কথা বলতে চাই, 8mm থিকনেস থাকা মোবাইলটির ওয়েট হলো 190 গ্রাম। ফোনটার ওয়েট ফোন হিসাবে আমার কাছে একটু বেশি মনে হলো, ওয়েট ডিস্ট্রিবিউশনটা যথেষ্ট ভালো ছিল। ফর দ্যাট রিজন সিঙ্গেল হ্যান্ডে আমরা একদম কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। এবং তার পাশাপাশি এই ফোনটার রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপরাংশে রয়েছে হলো স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, IR ব্লাস্টার এবং হেডফোন জ্যাকের পোর্ট। এবং মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে। এই মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে ছিল অ্যান্ড্রয়েড 14 ভার্সন, সে সাথে Xiaomiর একদম লেটেস্ট ইউআইটা ইউজ করেছে। এবং তার পাশাপাশি এই মোবাইলটাতে 6GB র্যামের পাশাপাশি 6GB ভার্চুয়াল র্যামও রয়েছে। এবং সেই সাথে এই ফোনটা যদি আমি ইউআইয়ের কথা বলতে চাই, একদম বাটার স্মুথ ইউআই, কোনো ধরনের কোনো ল্যাগিং বা কোনো ধরনের কোনো প্রবলেম পাইনি। বাট বিষয়টা হলো, যেহেতু এটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন, সো অনেক চাইনিজ অ্যাপস রয়েছে। আপনারা চাইলে সেসব অ্যাপস ধরে ধরে ডিলিট করে দিতে পারবেন। বাট যেটা মেইন কথা, যে গুগল প্লে স্টোর চলবে কিনা, একদম কমফোর্টেবল আমরা ইউজ করতে পেরেছি। জাস্ট আপনি ডাউনলোড করবেন গুগল প্লে স্টোর, দেন গুগল প্লে স্টোরে ঢুকে আপনি গুগলের সব কিছু ডাউনলোড করতে পারবেন। এবং আমরাও সব ডাউনলোড করে এই ফোনে ইউজ করেছি, কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করিনি। আপনি কাস্টম রোম অর্থাৎ গ্লোবাল ভার্সনের রোম এই ফোনে ইনস্টল না করেও ইউজ করতে পারবেন। যাই হোক, এই মোবাইলটা রেয়ার প্যানেল ছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 1.5 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এটা ওয়াইএস ক্যামেরা অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে। এবং তার পাশাপাশি এটাতে সেন্সর হিসাবে রয়েছিল সনি LYT600। তার পাশাপাশি এই ফোনটাতে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে। মোবাইলটা ক্যামেরা দিয়ে আমরা আউটডোরে বেশ ভালো ছবি তুলতে পেরেছি, আমাদের অনেক ভালো লেগেছে। তবে ক্যামেরা দিয়ে ছবি তোলার ক্ষেত্রে কিছু ডিফারেন্স রয়েছে, যেমন সাবজেক্ট টু সাবজেক্ট অনেক সময় কালার অ্যাকুরেটলি ক্যাচ করতে পারতেছিল না, তারপরে অনেক সময় একটু বেশি ফর্সা করে ফেলতেছিল। যারা একটু ফর্সা বেশি চান তাদের কাছে এই ফোনের ক্যামেরা খুবই ভালো লাগবে। তার পাশাপাশি কিছু ছবির ক্ষেত্রে আমরা একটু বেশি শার্পনেসের দেখা পেয়েছি, আবার যেমন গ্রিন কালারটা একটু বেশি বুস্ট করে, সামটাইমস রেড কালারটা একটু বুস্ট করে। সো কালার বুস্টিং আমরা Xiaomiর অন্যান্য ফোনে
এর আগে দেখেছি, সো এই ফোনও পেয়েছি। বাট ওভারঅল আবার যদি পোর্ট্রেট মোডের ছবি তুলি, ডাইনামিক রেঞ্জ বলেন, এজ ডিটেকশন বলেন, যথেষ্ট ভালো ছিল এই ফোনে। তার পাশাপাশি ফোনটাতে হাইস্ট 1080p 30fps এ ভিডিও শুট করা যায়। 4K তে ভিডিও শুট করা অপশন থাকাটা অবশ্যই উচিত ছিল এই ফোনে, বাট এটাতে নাই। কিন্তু 1080p 30fps এ যখন আমি ভিডিও শুট করেছি বেশ ভালো পারফরমেন্স পেয়েছি, কারণ আমি একটু আগে বললাম যে এটাতে ওএস রয়েছে, অর্থাৎ স্টেবিলাইজেশন থাকার কারণে আমরা মোটামুটি সেই কি ফিলটা কম পেয়েছি এই মোবাইলটাতে যখন আমরা ভিডিও শুট করেছি। এবং তার পাশাপাশি রোলিং শাটার জনিত প্রবলেম খুব একটা আমরা পাইনি এই ফোনটার ক্যামেরা ভিডিও শুট করতে যেয়ে। তার পাশাপাশি এই মোবাইলটিতে রয়েছিল 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা ডে লাইট কন্ডিশনে অনেক ছবি তুলেছি, ছবি খুবই ভালো লেগেছে। যারা একটু বেশি ফর্সা পছন্দ করতেন, মানে একটু সাদা সাদা পছন্দ করে, তাদের কাছে অনেক ভালো লাগবে। বাট আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি সাদা করে ফেলে, ফিল্টারিংটা অটোমেটিকই হয়। তবে একটা কথা যেটা না বললেই নয়, যেহেতু এটা একটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন, সো এইখানে যে ফিল্টারটা ইউজ করা হয়েছে এটা একটু চাইনিজদের জন্য বেশি প্রায়োরিটিতে করা হয়েছে। আমাদের সাউথ এশিয়ান বা ইন্ডিয়ান ফেস থিঙ্ক করে এটা ওইভাবে অপটিমাইজ না। সো গ্লোবাল ভার্সনের ফোনে হতে পারে যে আমরা একটু ডিফারেন্ট দেখবো। তবে আমি আবারও বলতেছি, যারা ফর্সা পছন্দ করেন, বিউটিনেস পছন্দ করেন ছবি তোলার পর, তাদের কাছে আবার এই ফোনের সেলফি ক্যামেরা ভালোই লাগবে। আর পোর্ট্রেট মোডে আমরা ছবি তুলেছি, এজ ডিটেকশন, ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল এই ফোনটা সেলফি ক্যামেরা। তার পাশাপাশি এই মোবাইলটাতে রয়েছিল ক্যামেরা টু এপিআই সাপোর্ট, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ GCAM ইউজ করতে পারবেন। দেন এই মোবাইলটিতে রয়েছিল 5110 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে রয়েছিল 45 ওয়াটের চার্জার, এবং এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 45 ওয়াটের চার্জার দিয়ে অ্যারাউন্ড 1 ঘন্টা থেকে কিছুটা কম, মানে 55 মিনিটের মতো সময় লেগেছে। তার পাশাপাশি ফোনটা ফুল চার্জ করার পর আমরা যখন ফোনটা হালকা পাতলা বেসিক ইউজ করেছি, অনেক ভালো চার্জ ব্যাকআপ পেয়েছি। 1.5 দিনের থেকে বেশি, 2 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি বেসিক ইউজ করে। আবার যখন আমরা এক্সট্রিম ইউজ করেছি, দেখা গেল যে লং টাইম ভিডিও দেখেছি, গেম প্লে করেছি, মানে মোবাইল ডাটাটাই বেশি ইউজ করেছে, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছি আমরা 6 ঘন্টার মতো। এই মোবাইলটা ছিল 6.67 ইঞ্চি সাইজের 120 রিফ্রেশ রেট দিয়ে HDR10+ এর সাপোর্ট সহ OLED প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন হলো 2400x1080 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হলো 395 ppi। এবং ফোনটার ডিসপ্লেটার যদি আমি চিন এবং ভেজেল এরিয়ার কথা বলি, একদম সিমেট্রিক্যাল টাইপ, অর্থাৎ চারদিক থেকেই সমান, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তার পাশাপাশি টাচ রেসপন্স বা টাচ দিলে কোনো ধরনের কোনো প্রবলেম আমরা পাইনি এই ফোনটার ডিসপ্লে থেকে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টার রয়েছিল পাঁচশো সেলফি ক্যামেরা, এবং এই মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট। এই মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছিল Dimensity 7025 আলট্রা প্রসেসর। এটি একটি 5G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। জিপি হিসেবে মোবাইলটিতে রয়েছিল IMG BXM। সেই সাথে মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 4,53,041, এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই মোবাইলটাতে আমরা PUBG গেমসটা খেলেছি, মোটামুটি বেশ ভালো গ্রাফিক্স সেটিংয়ে খেলা যায়, এবং সব থেকে বড় কথা কমফোর্টেবলভাবে খেলা যায়। এবং গেম প্লে করার সময় আমরা টাচ বা রেসপন্স দিলে এই ধরনের কোনো প্রবলেম পাইনি, জাইরো দিলেও খুব একটা দেখা পাইনি। আরেকটা বিষয় হলো ফোনটা হিট হয়, লং টাইম গেম প্লেতে হিট হওয়াটাই খুব স্বাভাবিক, তবে হিট হলে হালকা ল্যাগ করে, বাট সেটা অ্যাকসেপ্টেবল। আরেকটা বিষয় হলো এই ফোনটা দিয়ে আমরা অ্যাশফার গেমটা খেলেছি, এবং অ্যাশফার গেমের পারফরমেন্স আমাদের কাছে খুবই ভালো লেগেছে। কালার অ্যাকুরেসি, কালার ডিটেলস অনেক ভালো ছিল, একদম ওভারঅল পারফরমেন্স অনেক ভালো। যারা রেসিং টাইপ গেম পছন্দ করে থাকেন, তারা এই ফোনটাতে অ্যাশফার গেমসের পাশাপাশি অন্যান্য রেসিং গেম খেলেও খুব মজা পাবেন। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটা বিভিন্ন ভেরিয়েন্ট এসেছে, 6GB 128GB 8GB 256GB, বাট আমার কাছে থাকে এই ফোনটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ হলো UFS 2.2। এবং এই ফোনটার প্রাইস হলো রাইট নাও আনঅফিসিয়ালি আমরা যতটুকু দেখতেছি যে 22,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে। তবে ফোনটার প্রাইস আলটিমেটলি 22-23,000 টাকায় হবে, অর্থাৎ Redmi Note 13 মধ্যে হয়ে যাবে, বা একটু কমও হতে পারে, 21,000 টাকা হতে পারে, বাট এটা সময় লাগবে। কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু 6/128GB প্রাইস, 8/256GB প্রাইস আর একটু বেশি হবে, আর 12/256 বা 12/500 ওগুলো তার একটু বেশি হবে। যাই হোক, এই ফোনটার ভালো দিক খারাপ দিক নিয়ে এখন আলোচনা করব। প্রথমে যদি ফোনটার ল্যাকিংসের কথা বলতে চাই, নাম্বার 1 যে বিষয়টা আমার এই ফোনের ল্যাকিংস মনে হচ্ছে, সেটা হলো এই ফোনটাতে অবশ্যই একটা আলট্রাওয়াইড ক্যামেরা দেওয়া উচিত ছিল। রেডমি নোট সিরিজের আগের ফোনগুলোতে কিন্তু আলট্রাওয়াইড ক্যামেরা থাকতো, Note 8, Note 9, Note 10, যাই হোক ওগুলো লিজেন্ডারি ফোন, ওগুলোর মনে করতে চাই না, বাট এটাতে থাকা উচিত ছিল। তার পাশাপাশি এই ফোনটাতে 4K তে ভিডিও শ্যুট করা যায় না, হাইস্ট 1080p ভিডিও শ্যুট করা যায়। আমি মনে করি এটা অনেক বড় একটা ল্যাকিংস। ইনফ্যাক্ট 1080p 60fps ভিডিও শ্যুট করার অপশন থাকা উচিত ছিল এই ফোনটাতে। তার পাশাপাশি এই ফোনের ডিসপ্লেটা কিন্তু দুর্দান্ত লেভেলের,
খুবই খুবই ভালো ডিসপ্লে, টাচ ইস্যু, টাচ ডিলে, ইউআই কোনো প্রবলেম পাইনি। বাট যে প্রবলেমটা হলো ফোনের ডিসপ্লে কালার ভাইব্রেন্টটা। আমরা Xiaomiর বেশ কিছু ফোনে এই জিনিসটা দেখেছি, আমরা রিয়েলমিরও কিছু ফোনে এই জিনিসটা দেখেছি গেমিং সেন্ট্রিক ফোনগুলোতে। সো এই ফোনটা তো সেম, যারা অনেক ভাইব্রেন্ট ডিসপ্লে পছন্দ করেন, অনেক কালারফুল কন্টেন্ট দেখেন বা মুভি দেখেন, তাদের কাছে ডিসপ্লেটা কিছুটা ডাল লাগতেও পারে, বাট অনেক বেশি না, এটা চোখে পড়ার মতো না। আমাদের পড়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেন যে বিষয়টা বলবো, এই ফোনের যে ক্যামেরাগুলো রয়েছে খুব ভালো ছবি ওঠে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। যারা ফর্সা হতে চান, বিউটি ফেস পছন্দ করেন, তাদের কাছে এটা একদম ফার্স্ট ক্লাস লাগবে। বাট নর্মালি আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে একটু বেশি ফর্সা করে ফেলে, এবং বেশি ফর্সা করার কারণে সাবজেক্ট টু সাবজেক্ট কালার অ্যাকুরেসির অনেক সময় আমরা অনেক ঘাটতি পেয়েছি। সো এই বিষয়টা আমার মনে হয়েছে যে ক্যামেরা ফিল্টারটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন তো, সো ওইভাবে বানানো। এটা যখন গ্লোবাল ভেরিয়েন্টের ফোন আসবে তখন হতে পারে যে ফিল্টারটা এত বেশি হবে না আর এত বেশি সাদা বা ফর্সা লাগবে না। ইনফ্যাক্ট সেলফি ক্যামেরাটাও কিন্তু আমাদের এমনই মনে হয়েছে যে অনেক বেশি ফর্সা, বাট ক্যামেরার ওভারঅল ছবি কিন্তু আবার আলটিমেটলি ভালোই লাগবে। দেন আরেকটা বিষয় হলো, এই ফোনটার ফ্রন্ট প্যানেলে গরিলা গ্লাসের প্রোটেকশন থাকলে আমি মনে করি যে ব্যাক প্যানেলে একটা প্রোটেকশন থাকা উচিত ছিল, বিকজ এখন প্রায় সব ফোনগুলো অনেক শক্তিশালী। এই ফোনটাতে IP64 মতো রেটিং রয়েছে, এটা অনেক ভালো বিষয়, বাট স্টিল একটা গরিলা গ্লাসের 3 প্রোটেকশন অ্যাটলিস্ট ব্যাক প্যানেলে থাকা উচিত ছিল লং টাইম ইউজ করার সময়, তাহলে আমরা একটু শান্তি পেতাম। যাই হোক, এই ফোনটার কিন্তু অনেক ভালো দিক রয়েছে। নাম্বার 1, এই ফোনের চার্জ ব্যাকআপ খুবই ভালো। মানে আপনি যদি বেসিক ইউজ করেন, এমন আছে আপনি 2 দিন চার্জ ব্যাকআপ পাবেন। তবে একটা কথা বলি, যদি আপনার মোবাইলের সিগন্যাল উইক থাকে তাহলে কিন্তু যে কোনো ফোনেরই ব্যাটারি খুব দ্রুত ড্রেন করে। সো আমাদের মোবাইলে সিগন্যাল রিলেটেড ইস্যুস নেই, দ্যাটস ওয়াই আমরা প্রায় 2 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি। তার পাশাপাশি ফোনটাতে 45 ওয়াটের চার্জার রয়েছে, আপনি দ্রুত চার্জ করতে পারবেন। আর এই ফোনটার গেমিং পারফরমেন্স আমাদের কাছে ভালো লেগেছে। বাজেট হিসাবে আমার মনে হয়েছে যেটা একদম রাইট নাও পারফেক্ট একটা ডিল। দেন থার্ড যে বিষয়টা আমার কাছে খুব পছন্দ হয়েছে সেটা হলো, এই ফোনটাতে কিন্তু OIS রয়েছে। যদিও 4K বা 1080p 60 fps ভিডিও শ্যুট করা যায় না, বাট মোটামুটি অনেক স্টেবল ভিডিও শ্যুট করা যায়। যারা হালকা পাতলা ভিডিও শ্যুট করেন তাদের কাছে ভালো লাগবে। আর ক্যামেরা পারফরমেন্স ফর্সাজনিত জিনিসটা যদি আমি বাদ দেই, ওভারঅল কিন্তু খুবই ভালো, আপনাদেরও ভালো লাগবে। আর এই ফোনটার ইউআই চমৎকার, যদিও চাইনিজ ভেরিয়েন্ট হওয়ার কারণে চায়না প্রচুর অ্যাপস রয়েছে, সো সব চাইনিজ অ্যাপস আপনারা ধরে ডিলিট করে দিতে পারেন, অথবা সবগুলো একসাথে জমা একটা ফোল্ডার করে আলাদা রেখে দিতে পারেন, সো দেন আপনার প্রবলেম হবে না। দেন যে কথাটা আমি বলতে চাচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো এটা যেহেতু চাইনিজ ভেরিয়েন্টের ফোন, সো আপনি যতই ইংলিশে কনভার্ট করেন না কেন, মাঝে মাঝে আপনার চাইনিজ লেখা পাবেন। অনেক সময় অনেক পপ আপ মেসেজ আসবে, অনেক সময় অনেক অ্যালার্ট মেসেজ আসবে চাইনার ভাষায়, তখন আপনাকে মোটামুটি যেইটা চাইনিজ লেখা আপনার সুন্দর লাগতেছে ওইটা ক্লিক করবেন। যদি আপনি ভাষা বোঝেন তো ঠিক আছে, ভাষা না বুঝলে আন্দাজের উপর 2-1 ক্লিক করতে করতে আপনি বুঝে যাবেন যে এটা ইয়েস, এটা নো। সো এইটা হলো একটা প্রবলেম চাইনিজ ভেরিয়েন্টের ফোন চালালে। আপনার ফুল ইংলিশ করলেও কিছু কিছু চায়না লেখা আপনার দেখতেই হবে সারাদিন, সো ওই জিনিসটা আপনার হয়তো বা ভালো লাগবে না। ফর দ্যাট রিজন আমি বলবো, যারা কমফোর্টেবলভাবে ইউজ করতে চান, মানে বেশি ভেজালে যেতে না চান, তারা আমি মনে করি চাইনিজ ভেরিয়েন্টের এই ফোনটা অনেক ভালো। বাট কিছুদিন ওয়েট করে এইটারই যখন গ্লোবালটা আসবে সেটা নিতে পারেন, অথবা আপনারা আবার এই ফোনটাও নিতে পারেন। আবার চাইলে আপনারা এই ফোনে কাস্টম রোম অর্থাৎ গ্লোবাল রোম ইউজ করে, ইনস্টল করে ইউজ করতে পারবেন। এটা আপনাদের চয়েস, কিন্তু ফোন ওভারঅল আমরা তো বলেই দিলাম কেমন। এখন আপনারা চয়েস করবেন এই ফোন নেবেন কি নেবেন না। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে। Redmi Note 14 5G অর্থাৎ এই ফোনটা, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। এবং আরেকটা জিনিস জানাবেন, আপনাদের কি মনে হয় এই ফোনটা এবার আসলেই মার্কেট কাঁপাবে, এটাও কিন্তু কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।